আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই শুনছেন বর্তমান আপডেট যে এসএসসি প্রায় 25,000 চাকরি বাতিল করলো, ঠিক আছে, হাইকোর্ট। তো 25,000 গ্রুপ সি, এখানে গ্রুপ ডি রয়েছে এবং নবম দশম রয়েছে। তো চাকরি বাতিল প্রায় 25,000 রয়েছে চাকরি প্রার্থীর সংখ্যা, ঠিক আছে, যারা চাকরি অলরেডি করছেন। তো এটা কিন্তু আসলেই খুবই ভালো খবর বন্ধুরা। যারা অযোগ্য প্রার্থী চাকরি বাতিল হলো। যারা যোগ্য প্রার্থী বর্তমানে এখন চাকরি পাবেন, পুরো প্যানেলটাই বাতিল করেছে ডিভিশন বেঞ্চ, ঠিক আছে। তো এর আগে সুপ্রিম কোর্টে কেস করেছিল, চ্যালেঞ্জ করেছিল, সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, হাইকোর্টের রায় ছিল চাকরি বাতিলের ব্যাপার নিয়ে। তো আবার কিন্তু এসএসসি কিন্তু এর আগে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। তো সুপ্রিম কোর্ট থেকে কিছু ডিসিশন এর আগে নেওয়া হয়নি। তো তারপর আজকে একটা রায় ঘোষণা হলো যে চাকরি সম্পূর্ণ প্যানেলটাই বাতিল। তো বর্তমানে এসএসসি চেয়ারম্যান, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, এসএসসি চেয়ারম্যান সব কিছু বর্তমানে এখন বলছেন প্রেস কনফারেন্সে যে আমরা এখন সুপ্রিম কোর্টে যাব, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের এসএসসি চেয়ারম্যান বলছেন। তো কতটা নির্লজ্জ এসএসসি চেয়ারম্যান যে এখন নাকি বলে সুপ্রিম কোর্টে যাবে। তো কতটা দুর্নীতি হয়েছে আমরা কিন্তু সবাই জানি, কিন্তু তবুও কিন্তু এসএসসি চেয়ারম্যান কতটা মানে নির্লজ্জের মতো বলছে যে আমরা সুপ্রিম কোর্টে যাব। কোনো কিছুই হয়নি। 2016 সালে প্যানেল সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। 2019-20 পর থেকে ওরা জয়েনিং করছে, ঠিক আছে। প্যানেল মেয়াদ শেষ হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে, তবুও মানে চাকরি প্রার্থীরা চাকরিতে জয়েন করছে। এটা আবার কিসের নিয়ম? এত টাকা পয়সা দিয়ে সবাই চাকরিতে ঢুকছে। কতটা মানে অস্বচ্ছ টাকা পয়সা দিয়ে চাকরিতে ঢুকছে। গ্রুপ সি গ্রুপ ডি এটাকে মোটামুটি 1300+ মতো ছিল, 1300+ ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওরা বর্তমানে চাকরি করছে। তো আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে চাকরি সম্পূর্ণ প্যানেলটাই বাতিল। তো এখন বর্তমানে এসএসসি চেয়ারম্যান দেখুন, আপনারা মাথায় চশমা পরে এখন বর্তমানে অনেক কিছুই ভাষণ দিচ্ছেন যে এখন হাইকোর্টের রায় বলে এখন সন্তুষ্ট নয় এসএসসি চেয়ারম্যান। তো বর্তমানে এখন নাকি সুপ্রিম কোর্টে এখন যাবে নাকি। তো জানি না কি করছে, নির্লজ্জের মতো কথা বলছে বর্তমানে। এখন সত্যি এদের কোনো মানে লজ্জাই নেই। অ্যাকচুয়ালি লজ্জা থাকলে আশা করি এরকম করতো না। এখন সুপ্রিম কোর্টে যাবে, সব কিছু রায়কে চ্যালেঞ্জ করছে, সবসময় রায়কে চ্যালেঞ্জ করছে। এর আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিল, সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে গেল, আবার নাকি সুপ্রিম কোর্টে যাবে। এদের মাথা কাজ করছে না, আশা করা যায় এদের মাথা কোনো কিছু নেই। মাথা যদি কোনো কিছু আজ থাকতো তাহলে আজকে এরকম হতো না। সবসময় নিজের মাতলামি করছে, নিজে মাতলামি করছে এরা, সবসময় দাদাগিরি করছে এরা, নিজের ইচ্ছা মতো কাজ করছে। নিজের ইচ্ছা মতো যখন প্যানেলটা মানে ক্লোজ প্যানেল হওয়া সত্ত্বেও ওরা মানে সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে। মনে হয় মানে বাপের জমিদারি, মনে হয় বাপের জমিদারি চালাচ্ছে, যাকে পেলাম তাকে চাকরি দিয়ে দিলাম। এদিকে যোগ্য প্রার্থীরা রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে, আর অযোগ্য প্রার্থীরা পাহাড়ে বসে পা নাড়াচ্ছে। বাহ, খুব রাজ্যের বর্তমানে পরিস্থিতি। মানে এদের কোনো আসলেই সত্যি মানে লজ্জাই নেই অ্যাকচুয়ালি এদের। হয়তো অনেকে বলবেন যে অনেক কিছু আমি বলছি, হয়তো আমাকে অনেকে খারাপও বলতে পারেন, কিন্তু খারাপ বলছি না, সত্যি বলছি। এরা আসলে এদের কোনো লজ্জাই নেই অ্যাকচুয়ালি। এরা কি করছে এরা নিজেই বলতে পারবে না কি করছে। আর কথা হিসেবে চাকরি হোক, সবার যোগ্য প্রার্থীদের চাকরি নেওয়া হোক। সবসময় আমি যোগ্য প্রার্থীদের সাপোর্ট করি। সব থেকে প্রচুর বেকার চাকরি প্রার্থী, চাকরি হচ্ছে না, এরা আবার দুর্নীতি করছে। আর ওরাই এবার বলছে সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব। ওরাই এবার মানে রায়কে সবসময় চ্যালেঞ্জ করছে, মানে এদের ইচ্ছে মতো কাজ করছে, মানে বাপের জমিদারি মনে হয়। ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে গত 9 নভেম্বর 2023 বিশেষ বেঞ্চ এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টের, এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল। অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ জয়েন করতে পারেননি। প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন। তা আমার আজকে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে, শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কি গ্রাউন্ডে, কেন, কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই এর দীর্ঘ অনুসন্ধান চলেছে, এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে। এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তারা কম বেশি 5,000 জনের ব্যাপারে
তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই 5,000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি। ফলে 5,000 জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন, আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম। এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন। কিন্তু বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিয়ে যে বাকি 19,000 তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যে যেহেতু 5,000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআই এর রিপোর্ট থেকে এখনো, আর তার ভিত্তিতে যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য, প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি 24,000, সংখ্যাটা অ্যাকিউরেট নয়, মোট যদি 24,000 জন সুপারিশপত্র নিয়োগপত্র পেয়ে থাকেন, কম বেশি মানে চাকরি করছেন তারা, আর দীর্ঘ তদন্তের পরে 5,000 মতন সংখ্যার চাকরি যারা করছেন, চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে 2022 সাল থেকে। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তো তেমন কিছু নেই, তাহলে যে পুরো 24,000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা 5,000 জনের মধ্যে অনেকেরই, সবারটা হয়নি, যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারোরই হয়নি। আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায়, সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান মহামান্য শীর্ষ আদালতে এবং ওএমআর আপলোডের যে রায় প্রাথমিকভাবে ছিল সেটি বাতিল হয়। আমরা নাম, রোল নাম্বারটা শুধু আপলোড করতে পারি মহামান্য শীর্ষ আদালতের নির্দেশে। একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু কোনো বাতিল হয়নি। নবম, দশম এবং গ্রুপ সি, গ্রুপ বিতে বেশ কিছু চাকরি বাতিল হয়েছে। না, শিক্ষক না, শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে এইটা দেখুন, এটা আমার বিচার্য বিষয় নয় ঠিক, কারণ এটা তো ধরুন এডুকেশন সিস্টেমটা তো রাজ্য সরকার পরিচালনা করেন, আমরা সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা, আমরা সুপারিশেই বা নিয়োগ, তার সঙ্গে সুপারিশের সঙ্গে নিয়োগ চলে আসে, এই আসপেক্টেই আমি আপাতত নিজেকে সীমাবদ্ধ রাখছি। আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয় যে 24,000 সুপারিশপত্র প্রত্যাহার করবার, বা উনি হয়তো সরাসরি বাতিল করে দিয়েছেন, সেটা দেখতে হবে কি রায়টা হয়েছে, কিন্তু সেটাতে আমি অসন্তুষ্ট বলেই আমি অ্যাপিলে কথা ভাবছি। আমাদের সুপার নিউমারি পোস্টে যাদের নিয়ে তদন্ত, তাদের থেকে একজনকেও সুপারিশ করা হয়নি। আমাদের সুপার নিউমারির পোস্টে আপনারা জানেন ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, যেটা কিনা নট আন্ডার ইনভেস্টিগেশন, হ্যাঁ, তাদের মধ্যে 1280 জনকে
সুপারিশ করা হয়েছিল, কিন্তু ওটা কিন্তু নট আন্ডার ইনভেস্টিগেশন। আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9, ক্লাস 10 এই 4টে সেক্টরে যা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটেড হয়েছিল, সৃষ্টি হয়েছিল অতিরিক্ত শূন্যপদ, সেগুলো কিন্তু আমাদের একটিও সুপারিশ করা হয়নি। মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আমাদের নবম, দশম এবং একাদশ, দ্বাদশে আমাদের যে তথ্য আদালতে আমরা দিয়েছি তাতে আমরা বলছি যে আমাদের 185 ছিল যাদের র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ লিস্ট যেটা বলেছিলাম আমরা, সেটার এভিডেভিটই আমাদের দেওয়া আছে 9, 10 এবং 39, 39 হচ্ছে 11, 12 এর ক্ষেত্রে। আর একটা মেয়াদ উত্তীর্ণ সংখ্যা আছে 130-এর কাছাকাছি, যেটা কিনা 3রা আগস্ট 2020-তে দেওয়া, সেটা কিন্তু অন মেরিট দেওয়া। এবং পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে সিঙ্গল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই ইস্যুটি নিয়ে দীর্ঘ শুনানির পরে 2জন এমন চাকরি প্রার্থী আছেন যে দুজনকে কলকাতা হাইকোর্ট মানে মহামান্য সিঙ্গল বেঞ্চ, মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু, তার এজলাসও 2জন চাকরি পেয়েছেন। ফলে ওই 3, 8, 20-র ব্যাপারেও একই রকম রেকমেন্ডেশন হয়ে গেল, মানে যে রায় হয়ে গেল, এটাও একটা অবশ্যই বিচার্য বিষয়। যাই হোক, সেটা তো আমাদের দেখতে হবে, পুরোপুরি রায়টা না দেখে বলতে পারবো না। মোটামুটি 130-এর মতো সংখ্যাটা, সেটা আমি দেখে, আর এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না। আমাদের তো রায়ের ব্যাপারে অ্যাপিল থাকবে একটা, আমাদের সব পয়েন্টই কভার করতে হবে, রায়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে সেটা তো কভার করতে হবে, যদি মনে করি সেটা অ্যাপিলেবল। কোনো রায়ের সঙ্গে তো আমি কোনো একটা অংশের সঙ্গে তো এসএসসি কোনো আপত্তি নাই থাকতে পারে, দেখতে হবে। আমি তো একটা কথাই তো বললাম যে রায় পুরোটা পড়িনি, প্রত্যেকটি পয়েন্ট দেখিনি। আপনি যেটা মুখে রিপোর্ট করছেন আমাকে, সেটাও আমাকে পড়ে জানতে হবে, আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে হবে। আমি তো প্রচার মাধ্যমে রিপোর্টের উপর বলতে পারবো না। আমি যেটুকু বলতে পারলাম সেটুকুই যে সাদামাটা একটা হিসাব যে 5,000 অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, আর 24,000 মোট চাকুরিজীবী বা চাকরি করছেন, চাকুরিরত, তা তারা বাকি 19,000-এর ক্ষেত্রে যে কি পেলেন মহামান্য আদালত যে বাতিল করবার যোগ্য মনে করলেন, সেটা আমাকে জানাতে হবে। হ্যাঁ, উনি একটা কিছু বলছেন, না উনি বলছেন, উনি আগে বলছেন আদালত একটা বিষয়ে বলেছেন, এই রায় থেকে যে এত পরিমাণ বেআইনি হয়েছে যে কে আসল কে বেআইনি এইটা পৃথক করা কার্যত দুঃসাধ্য। এমনকি রাজ্যকে তারা তাগাদা দিয়েছিলেন, কোটার বলেছেন তাগাদা দিয়েছিলেন, কিন্তু সেটা হয় স্টেট থেকে আপনাদের কমিশনে এরকম কি অর্ডার এসেছিল যে কোনটা কারা অযোগ্য কারা যোগ্য সেই সেপারেশন করাটা? আমার জানা নেই যে এরকম কোন স্টেটের তরফ থেকে স্টেটকে মহামান্য আদালত কোন নির্দেশ দিয়েছেন কিনা, এবং স্টেট আমাদের কাছে সেটা জানতেও চাননি কখনো, সেটা তো অবশ্যই। কিন্তু মানে এই মামলা চলার পরে আর কি, হ্যাঁ, এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা আমার জানা নেই। এটা আমাদের অ্যাকচুয়ালি, আমি একটা কথা বলি, এই যোগ্য অযোগ্যের যে মানে কি বলবো বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে আমাদের চোখে, এবং অবশ্যই সিবিআই এর অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন, আমাদের তরফ থেকে সুপারিশ পেয়েছেন, এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে। এই যে আলাদা করে দেওয়াটা, যে ওএমআর সংক্রান্ত অভিযোগ, র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ, কি আউট অফ প্যানেল, এইগুলো আলাদা করে কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। এটা তো আমাদের কাছে, এই তথ্যটা তো আমাদের কাছেই থাকে। যেটা আমি বলেছিলাম যে 5,000 জনের ব্যাপারে তো এই মুহূর্তে ব্যবস্থা নেওয়ার তো কোনো ইয়ে ছিল না, অবস্থা ছিল না, কারণ ওটা তো বিচারাধীন ছিল। এক সময় ব্যবস্থা নেওয়া হয়েছিল 9, 10, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12টা হয়নি। সুতরাং তারপরে স্থগিতাদেশ হয় এবং তারপরে স্পেশাল বেঞ্চ গঠিত হয়। সুতরাং এই অন্তর্বর্তী সময় তো আর ব্যবস্থা নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওএমআর সিটের পুনর্মূল্যায়নের ব্যাপারে কোনো রায় হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, এটা শুনানি চলাকালীন মহামান্য আদালত কখনো কখনো বলেছেন যে তোমরা কি করতে পারবে। আমাদের কাছে
সিবিআই এর কাছ থেকে যা হার্ড ডিস্ক মারফত যা এসেছে সেটা আমাদের কাছে আছে। বাকি যে কিছু নেই সেটা তো আপনাদের কাছে সবার কাছেই জানা আছে। সেটা না, কোন প্রক্রিয়াটা এটা না, এটা একটু কনফিউশন আছে যে কোন প্রক্রিয়াটা কিভাবে শুরু করতে বলেছেন। এই জন্যই বলছি, রায় না দেখা অবধি প্রায় 300 পাতার রায়, বহু পয়েন্ট তার মধ্যে আছে, 23 লক্ষ পরীক্ষার্থী, 23,000 24,000 চাকরির ব্যাপার, 350-র উপর মামলা, বহু পয়েন্ট আছে এখানে। শুধুমাত্র মানে মৌখিক হয়তো উনি করেছেন নিশ্চয়ই।